হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরো একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। কিছু গল্প শব্দেও বলা যায় না, কিছু কষ্ট চোখেও ধরা পড়ে না। এটাই হলো সেই গল্প, নিয়তির নীরব কান্না, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো না বলা ব্যথা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই গল্পটি শুরু করা যাক। রেহানার শাশুড়ি রেহানার মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে বলল, অপায়া অলক্ষী এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর এক মুহূর্ত দেখতে চাই না তোর মতো অপায়াকে, আর তোর ছায়াও যেন না পড়ে আমার এই বাড়িতে। তোর জন্য মানুষের কাছে আজে বাজে কথা শুনতে হয় আমাদের। আমি আর এটা কখনোই সহ্য করতে পারবো না। যে নারী একটি বাচ্চা জন্ম দিতে পারে না, সেই নারীর কোনো ঠাঁই নেই আমার এই বাড়িতে। আর যে নারী একটি সন্তান জন্ম দিতে পারে না, সেই নারীর কোনো মূল্য নেই এই সমাজে। না আছে তোর স্বামীর কাছে তোর সম্মান, না আছে তোর পরিবারের কাছে তোর সম্মান। যে নারী বাচ্চা জন্ম দিতে পারে না, সে এই সমাজে পুরাই মূল্যহীন। এই কথাটা কি তুই জানিস না? আমার ভাগ্য ভালো যে আমার ছেলে তোকে ডিভোর্স দিতে রাজি হয়েছে। আমার ছেলে ডিভোর্স পেপারে সাইন করে রেখেছে, আর তুই সাইন করে চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যাবি। কারণ আমার ছেলে তোর মতো অপায়া মেয়ের মুখ আর দেখতে চাই না। এক নাগাড়ে এতগুলো কথা বলে লামিয়া বেগম হাঁপিয়ে পড়েছে। শ্বাসকষ্টে ভোগা লামিয়া বেগম হাঁপাতে হাঁপাতে গিয়ে সোফায় বসলো। রেহানা তার শাশুড়ির জন্য চা বানাচ্ছিল। এই মুহূর্তে এমন অবক্ষরা ঘটনায় তার হাত থেকে চায়ের কাপ পড়ে যায় ফ্লোরে। ওই গরম চা পড়ে রেহানার পায়ের উপরে। সেদিকে তার কোনো হুঁশ খেয়াল নেই রেহানার। খেয়াল থাকারও কথা না। এই সামান্য ব্যথার চেয়েও তার বুকের ব্যথা দ্বিগুণ বেশি, যেটা কাউকে দেখানোর বা বোঝানোর ক্ষমতা এই মুহূর্তে রেহানার নেই। শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে লামিয়া বেগমের দিকে। রেহানার দিকে ধেয়ে আসা এমন কালবৈশাখী ঝড়ের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না রেহানা। এসব অবক্ষরা কথা শুনে ধপ করে মেঝেতে বসে পড়ে রেহানা। এখন এই মুহূর্তে কি বলা উচিত এবং কি করা উচিত, কার কাছে যাওয়া উচিত, এসব ভেবেই পাচ্ছে না রেহানা। এমন অবক্ষরা ঘটনায় নিজের ধৈর্যকে নিজে ধরে রাখার ক্ষমতা এমনিতেই কারোরই থাকে না, যেমনটা দেখতে গেলে এখন রেহানারই নেই। কিছু সময় পর নিজেকে খুব কষ্টে সামলে নিয়ে এক গ্লাস কুসুম পানি গরম করে নিয়ে ধীরে ধীরে তার শাশুড়ির কাছে চলে যায়। কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসটা শাশুড়ির হাতে দিয়ে বলল, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনি একটু পানিটি খেয়ে নিন মা। ইনহেলারটা কোথায় রেখেছেন আমাকে বলেন, আমি আপনাকে এনে দিচ্ছি। লামিয়া বেগম মুখটা ঝামটা মেরে বলল, অপায়া অলক্ষী তুই আমার কাছে আসবি না, তোর ছায়াতেও বিষ আছে। রেহানা ছলছল চোখে তাকায় লামিয়া বেগমের দিকে। রেহানা তারপরে বলল, এতদিন তো আপনি অপায়া অলক্ষীর সেবা যত্নই অভ্যস্ত ছিলেন মা, আজ আমার ছোঁয়াতে আপনি বিষাক্ত ছোঁয়া পাচ্ছেন। লামিয়া বেগম চোখ মুখ শক্ত করে অন্যদিকে মুখটি ঘুরিয়ে রেখেছে। রেহানা তার শাশুড়ি পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কান্নায় জড়িত হয়ে কণ্ঠে বলল, মা ও মা, আপনি এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা বলুন না, আপনি এতক্ষণ যা বলেছিলেন সবই মিথ্যা ছিল, যা কিছু বলেছিলেন সব মজা করে বলেছিলেন। বলুন না মা, একটু আগে আপনার বলা কথাগুলো সবই মজার ছলে ছিল, এমন করে বলুন না। আমরা এমন মজার ছলে অনেক কথাই তো বলি, তাই না মা? বলুন না মা যে আমি এতক্ষণ যা বলেছিলাম সবই মিথ্যা ছিল। লামিয়া বেগম রেগে গিয়ে রেহানার হাত ছাড়িয়ে জোর কণ্ঠে চিল্লে বলল, যা শুনেছি সবই সত্যি, একটাও শব্দ মিথ্যা ছিল না। তোর মতো অপায়াকে এই বাড়ি থেকে অনেক আগেই বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এতদিন আমি সব সহ্য করে নিয়েছি। এখন যেহেতু আমার ছেলে তোকে ডিভোর্স দিতে রাজি হয়েছে, এই সুযোগ আর তো আমি কখনোই হাতছাড়া করতে পারি না। রেহানা হতাশ হয়ে বলল, এমনটা কেন করলেন মা? আপনি তো এমন মানুষ ছিলেন না, আপনি তো আর 10টা শাশুড়ি মতো খারাপ শাশুড়ি ছিলেন না মা। আর তাছাড়া আপনি তো তারপীর থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমি যেদিন আমার পরিবারের সবাইকে ছেড়ে তারপীর হাত ধরে এই বাড়িতে এসেছি, সেদিন আপনি আমাকে বলেছিলেন, আমাকে কখনোই শাশুড়ি মনে করে বড় করে দিও না, কারণ আমি তোমার মায়ের মতোই। আজ থেকে আমার 2টা মেয়ে। মা, আপনার বলা ওই কথাগুলো কি এখন ভুলে গেছেন? রেহানা একটু থেমে আবার বলল, আজ বড্ড অচেনা লাগছে আপনাকে। একজন মা হয়ে নিজের মেয়ের চোখের পানি কিভাবে সহ্য করছেন মা আপনি? মা, আপনার বুক কি সত্যি একটুও কেঁপে ওঠে না? সত্যি কি আমার জন্য তোমার একটুও খারাপ লাগে না? কান্নার জন্য ঠিকমতো কথাও বলতে পারছে না রেহানা, অস্পষ্ট কথাগুলো বলছে রেহানা। তারপর লামিয়া বেগম তাচ্ছিল্যর সুরে বলল, মানুষ হলো পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, ভাগ্যও বদলে যায়, এমনকি স্বার্থের জন্য নিজের গর্ভধারিণী মাও বদলে যায়। তাই আমিও বদলে গেছি আমার স্বার্থের জন্য। এখানে তো আমি দোষের কিছু দেখছি না। আর তাছাড়া আমার বংশের মুখে তো আমি আর চুনকালি পড়তে দিতে পারি না, তাই না? তারিফ আমার একমাত্র ছেলে, এই বংশের মুখ উজ্জ্বল করার জন্য আমার তারিফ, সেই হলো এই বংশের একমাত্র হাতিয়ার। তোর তো বাচ্চা দেওয়ার ক্ষমতাই নেই, তোর আমার ছেলের জীবনে থাকার কোনো অধিকারও নেই। রেহানা ধরা গলায় বলল,
সে মা হওয়ার স্বপ্ন দেখে অথচ কোলে নিতে পারে না, তার কষ্ট পৃথিবীর সব কষ্টের থেকেও ভারী। তাকে আর নতুন করে কত কষ্ট দিতে চান আপনারা? আমার বুকের ব্যথাটা আপনারা বুঝলেন না, আমার চোখের পানি আপনারা দেখলেন না, আপনারা শুধু নিজের বংশের কথাই চিন্তা করলেন আর মানুষ কি বলবে সেটাই নিয়ে ভাবলেন। একবারের জন্যও ভাবলেন না যে আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচবো, আমি কোথায় যাব, আমার যাওয়ার যে কোনো জায়গা নেই, আমার জন্য সব দরজাই বন্ধ। তো এখন আপনারাই বলেন, আমি কি নিজের হাতেই বন্ধ করে এসেছি? আপনাদের আমি এতটাই আপন মনে করেছিলাম, দিন শেষে আপনারাই আমার পিঠে ছুরি মারলেন, আপনারাই আমাকে আগুনে ঠেলে দিলেন শুধুমাত্র বাচ্চা জন্ম দিতে পারিনি বলে। এটা তো কোনো নারীর হাতে নেই, বাচ্চা হলো আল্লাহর দান, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। জানেন না এমন কি পাপ করেছি যে পাপের কারণে আল্লাহ আমাকে এই শ্রেষ্ঠ উপহার থেকে বঞ্চিত করেছেন। আমারও তো মা ডাক শুনতে ইচ্ছা করে, আমিও তো চাই আমার কোল জুড়ে একটি ফুটফুটে বাচ্চা আসুক, আমাদের এই সোনার সংসারে আলোকিত করুক। আফসোস এগুলো কিছুই আমার হাতে নেই। যদি আমার সাধ্যের মতো থাকতো তাহলে অক্ষমতা সক্ষমতায় রূপ নিত, অপূর্ণতা পূর্ণতা পেত, লোকের কুটু কথা শুনতে হতো না, মায়ের মতো শাশুড়ি কুৎসিত রূপ দেখতে হতো না। লামিয়া বেগম রেহানাকে নিজের পায়ের কাছ থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে বলল, তোর এত যুক্তি করা কথা শুনতে চাই না আমি। বন্ধা নারীদের মুখে এত বড় বড় কথা কখনোই মানায় না। কোন মুখে তুই এত বড় বড় কথা বলিস? হ্যাঁ, লজ্জা করে না নির্লজ্জ মেয়ে? এখনই বেরিয়ে যাবি তুই আমার এই বাড়ি থেকে। লামিয়া বেগম এই কথাটি বলছে আর রেহানাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। রেহানা তার শাশুড়ি পা জড়িয়ে ধরে বলল, আমার সাথে এমন অবিচার করবেন না মা, আপনি যেটাই বলবেন আমি সেটাই শুনবো, আপনি আমাকে যেটাই করতে বলবেন আমি সেটাই করব, দরকার হলে আমি কাজের লোক হয়ে থাকবো এই বাড়িতে, তবুও আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। হাত জোড় করে তার শাশুড়িকে বলছে রেহানা। রেহানার এত আহাজারিতে তার শাশুড়ি লামিয়া বেগমের মন একটু নরম হয়নি, বরং বিরক্ত হয়ে তাকে হুঙ্কার দিয়ে বলল, তুই নিজে থেকে বের হয়ে যাবি নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রেহানা ক্লান্ত হয়ে বসে পড়ে দরজার কাছে, ক্লান্ত চোখে তাকায় লামিয়া বেগমের দিকে, তারপর বিড়বিড় করে বলল যে তারিফ আসুক, তারিফের সাথে আমি কথা না বলে আমি এখান থেকে কখনোই যাব না। আমি নিশ্চিত যে তারিফ আমাকে কখনোই বাড়ি থেকে যেতে দিবে না, কারণ তারিফ আমাকে অনেক ভালোবাসে, আমরা ভালোবেসেই বিয়ে করেছি, এভাবে ছেড়ে যেতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে, আমার তারিফের সাথে কথা বলতেই হবে। রেহানাকে এমন ক্লান্ত হয়ে বিড়বিড় করে কথা বলতে দেখে লামিয়া বেগম রেহানাকে পা ধাক্কা দিয়ে বলে, অপায়া অলক্ষী, মরতে হলে আমার বাড়ি থেকে দূর হয়ে গিয়ে মরবি। আমার বাড়ি এখানে বসে কি তোর মরার শখ হচ্ছে নাকি? এখনো যে তুই এখানে বসে রয়েছিস কেন? রেহানা ধীর গলায় বলল যে আমি তারিফের সাথে না কথা বলে আমি এখান থেকে যাবো না মা। লামিয়া বেগম বলল যে আমার ছেলে তোর চুলের মুঠি ধরে বের করে দিবে, মিলিয়ে নিস তুই আমার কথাটা। এ কথা বলে লামিয়া বেগম গজগজ করতে করতে দরজা লাগিয়ে ভিতর গিয়ে সোফায় বসে একা একা বিড়বিড় করে বলল, তারিফ যদি রেহানার চোখের পানি দেখে গলে যায় আর যদি না যেতে দেয় তাহলে তো আমার সব কষ্টই বৃথা যাবে। আমার ছেলেকে ওর চোখের পানিতে কখনোই গলতে দেওয়া যাবে না। আমি চেয়েছিলাম যে তারিফ আসার আগে ওকে আমি এই বাড়ি থেকে বের করে দিব, কিন্তু তার হলো কই। বিরক্ত হয়ে বলছিল এটা লামিয়া বেগম। তারপরে রেহানার আনা পানিটুকু খেয়ে সোফাতে মাথা হেলিয়ে দেন লামিয়া বেগম। লামিয়া বেগমের একটি ছেলে এবং একটি মেয়ে, তারিফ বড় এবং আরিফা ছোট। বাড়িতে মোট মানুষ হলো 6 জন, লামিয়া বেগম আর তার স্বামী এবং তার 2টি ছেলে মেয়ে। তারপরে তাদের বাড়ির বউ মানে রেহানা আর সুফিয়া খালা যিনি এই বাড়িতে কাজের মেয়ে। লামিয়া বেগমের স্বামী তাদের মেয়েকে নিয়ে তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল একটি কাজের জন্য, আর এই সুযোগটি লুফে নিলেন লামিয়া বেগম। লামিয়া বেগমের স্বামী এবং তাদের মেয়ে রেহানাকে খুবই ভালোবাসত। তাদের বাড়িতে কেউ জানতো না যে লামিয়া বেগম এমন অমানবিক সিদ্ধান্ত নিবে, এমনকি বাড়িতে তারিফও ছিল না। সেই সুযোগে রেহানাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে তার শাশুড়ি, যাতে করে তারিফ রেহানার উপরে দুর্বল না হয়ে পড়ে। তারিফ রেহানাকে ডিভোর্স দিতে চায়নি, কিন্তু লামিয়া বেগমের কান পড়ায় তারিফ রাজি হয়ে যায়। তবে মা ও ছেলের মধ্যে একটি চুক্তি হয়, চুক্তিটা লামিয়া বেগম না মেনে নিতে চাইলেও পরে সেটা ঠিকই মেনে নেয়। লামিয়া বেগমের মেন উদ্দেশ্য ছিল যে রেহানাকে বাড়ি থেকে বের করে দেওয়া, সেটা তিনি যে কোনো কিছুর বিনিময়ে হলেও সেটা করতেছে। রাত 9টায় তারিফ কাজ শেষ করে বাড়িতে এসে দরজার পাশে রেহানাকে বসতে দেখে সে খুবই অবাক হয়ে যায়। মনে মনে বলে যে রেহানা এত রাতে দরজায় বসে এখানে কি করছে। তারপর তারিফ রেহানার কাঁধে হাত রেখে বলল যে তোমার কি হয়েছে, এত রাতে তুমি এখানে কি করছো। আচমকায় রেহানার গায়ে হাত দেওয়াতে রেহানা খুবই ভয় পেয়ে যায়। তারপরে রেহানা ঘুরে দেখে যে তার স্বামী বাড়িতে চলে এসেছে। তারপরে শক্ত করে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে বলল যে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না তারিফ, তাছাড়া তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো। মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, যাও না তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, যাও গিয়ে বলো তোমার মা তোমার কথা ঠিকই শুনবে, তোমরা আমাকে এইভাবে পর করে দিও না প্লিজ। তারিফ প্রথমে রেহানাকে দরজার কাছে বসে থাকতে দেখে না বুঝতে পারলেও এখন ওর কথা শুনে ঠিকই বুঝতে পেরেছে যে বাড়িতে কি ঘটেছে। তারিফ নিজের কাছ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল যে তোমার কি যোগ্যতা আছে বলো যে তোমাকে আমি এই বাড়িতে ঠাঁই দিব। তোমাকে বিয়ে করাই ছিল আমার জীবনের সব থেকে
বড় ভুল। তখন তো তোমাকে আমি ভালোবাসায় অন্ধ হয়ে বিয়ে করেছিলাম। এখন দিন দিন আমাকে পস্তাতে হচ্ছে। কি যোগ্যতা আছে তোমার বলতে পারো? আমাদের বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়ে গিয়েছে, এখনো আমি বাবা হতে পারিনি, শুধুমাত্র তোমার অক্ষমতার জন্য। তারিফ আফসোসের সুরে বলল, আমার বন্ধুর ছেলে যখন ওকে বাবা বলে ডাকে তখন আমারও বাবা ডাক শুনতে খুবই ইচ্ছা হয়, আমারও কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছায় রয়ে গেল। আমি বাবা হতে চাই রেহানা। তোমার মতো বন্ধা নারী তো আমার এই চাওয়া আর পূরণ করতে পারবে না। সেই জন্য আমি তোমার মতো বন্ধা নারীকে নিয়ে সংসার করতে পারবো না। আমি মানুষের মুখে শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। হাত জোড় করে মিনতি করে বলে তারিফ, আমাকে তুমি এবার একটু রেহাই দাও, আমি একটু শান্তিতে থাকতে চাই। রোজ রোজ এই চিন্তা নিয়ে আমি আর বাঁচতে পারছি না। রেহানা অস্ত্রচিত্র চোখে অবাক হয়ে তাকিয়ে আছে চেনা নামে অচেনা তারিফের দিকে। 2 পা তারিফের দিকে এগিয়ে কান্নায় জড়িত কণ্ঠে বলল, আদৌ কি তুমি আমাকে কোনোদিন ভালোবেসেছিলে তারিফ, নাকি এতদিন সবই অভিনয় ছিল? আসলে আমি এতদিন অন্ধ হয়ে ভালোবেসেছিলাম তোমাকে, কোনোদিন কখনো একটি বারের জন্য বুঝতে পারলাম না তোমার এই নিখুঁত অভিনয়ের কথা। আজ তুমি আমাকে বন্ধা নারী বললে তারিফ, এই কথাটি বলতে একটি বারের জন্য কি তোমার মুখে বাঁধলো না? কিভাবে কথাটা বলতে পারলে তারিফ? আজকের তুমি শুধু আমার আঘাত করোনি, আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো। আজ তুমি এটাই প্রমাণ করে দিলে যে কাউকে বিশ্বাস করা অন্যায় আর কাউকে ভালোবাসাও পাপ। এই পৃথিবীতে সব মানুষ নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে, কাউকে চোখ বুঝে বিশ্বাস করাটা বোকামি। তোমার মতো বেঈমানকে বিশ্বাস করে আমি এমন ভাবে ঠকেছি যা আমার কল্পনাই ছিল না। তুমি আমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছো তারিফ, এমনটা তো কথা ছিল না তারিফ। তুমি স্বার্থপর, তুমি বেঈমান, তুমি মিথ্যাবাদী। তুমি বলেছিলে যে যতই ঝড় আসুক না কেন আমাদেরকে কেউ কখনোই আলাদা করতে পারবে না, কারণ কথা দিয়ে কথা রাখার স্বভাবটুকুই তোমার ভিতরে নেই। আমি তোমাকে বদদোয়া দিব না তারিফ, যে সুখটা আমার হলো না সেই সুখটা তোমার হোক। আমাকে ছাড়া যদি তুমি সুখে থাকতে পারো তাহলে আমিও হয়তো থাকতে পারবো, কিন্তু একটা কথা মনে রেখো তারিফ, আজ যে তুমি আমার উপরে যে অক্ষমতার জন্য আঙুল উঠিয়েছো, সেই অক্ষমতার জন্য তোমার উপরে যেন আঙুল না ওঠে। আমাদের এত এত গল্প আর এত এত স্মৃতি জমেছে যে তুমি অন্য কারোর মাঝেও তুমি আমার ছায়া দেখবে, কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা না পাওয়া ব্যথা তোমার ভিতরে জন্ম নিবে, একদিন হয়তো আমাকে মনে পড়বে, কিন্তু সাহস করে যোগাযোগ করতে পারবে না। তখন লজ্জায় নিজেকে সংবরণ করবে। আজকের পর থেকে তোমার মতো বেঈমান যেখানে নিঃশ্বাস নিবে সেখানে আমি আর কখনোই নিঃশ্বাস নিব না। আজকের পর থেকে তোমার ছায়াটাও যেন না দেখতে হয় আমাকে। আজকের পর থেকে তুমি যেই পথে হাঁটবে ওই পথে আমি আর কখনোই হাঁটবো না। তোমাকে যে বাতাস ছুঁয়ে দিবে সে বাতাস যেন আমাকে ছুঁতে না পারে। যদি কখনো চলার পথে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য তোমার স্মৃতি ভেসে ওঠে, ওই মনোমুগ্ধকর দৃশ্য আমি আর উপভোগ করব না। আমি তখন চোখ বন্ধ করে হাঁটবো। উপরওয়ালার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া, আজকের পর থেকে কখনো ভুল করেও যেন তোমার সাথে আমার দেখা না হয়। আমি এখন তাহলে চলে যাচ্ছি, আমাকে ছাড়া তুমি তাহলে ভালো থেকো তারিফ। কথাগুলো বলে দীর্ঘ শ্বাস ছাড়ে রেহানা। তারিফ রেহানার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা শেষ বিদায়ের সময় বাড়িটার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তারিফের দিকে তাকিয়ে একবার মলিন হাসে, তারপরে পা বাড়ায় নিজের অজানা গন্তব্য। আজকের এই গল্পটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এই গল্পর যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখতে হবে। তো আজকের এই গল্পটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।